চা বাগানের শ্রমিকদের জন্য, যেটা বর্তমান সরকার লাগু করেনি, মানে অতীতের সরকার করেনি, সেই সরকার, এই সরকার সেই কাজটা করবে, সুচারুরূপে পালন করবে। সবে নতুন সরকার তৈরি হয়েছে, আমাদের একটু সময় লাগবে। প্রত্যেক সরকারের তো একটা ব্রিদিং পিরিয়ড থাকে, সেটাকে এগিয়ে যেতে দিন, সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন হোক, আমাদের যেটা করার আমরা করে দেবো। দাদা, মন্ত্রিসভার প্রশ্নে মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে আসছেন, আপনিও আছেন দিল্লিতে, মন্ত্রিসভার বিষয় কি চূড়ান্ত শিলমোহর হতে পারে? মন্ত্রিসভা চূড়ান্ত কি হতে পারে এবার রাজ্যের মন্ত্রিসভা? মানে আপনিও রয়েছেন বা মুখ্যমন্ত্রী রয়েছেন সেই জায়গায়। মুখ্যমন্ত্রী যে আসছেন এটা আমি দিল্লিতে আসবার পরে জানতে পারলাম। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে দূর দূর পর্যন্ত কোনো আলোচনার সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। নির্মলা সীতারামন আর্থিক প্যাকেজের ব্যাপারে কি আপনারা আবেদন করতে চলেছেন? বাংলায় কি লক্ষ্মী লাভ হবে আগামী দিনে? সেটা বলবো কেন এখন? যা হবার তা হবে, যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে না, খেলা মেলা উৎসবের সরকার হবে না। যে সরকার হবে হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে হবে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে কাজ করবে। বাংলার মানুষের হয়ে অতিরিক্ত আর্থিক প্যাকেজ কি কেন্দ্রের কাছে আপনি দরবার করবেন বা দলগতভাবে কি আপনারা সেটা বলবেন? দলগতভাবে আমরা কি বলবো সেটা তো আমরা সংবাদ মাধ্যমে বলবো না। আমাদের দল কোনো আঞ্চলিক দল তো নয়। পশ্চিমবঙ্গে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তখন দল সংঘবদ্ধভাবে করেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন রাজ্যের যারা সভাপতি ছিলেন, যারা কর্মী ছিলেন, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবারে পশ্চিমবঙ্গে যে সরকারটা তৈরি হয়েছে, সেই সরকার তৈরির কৃতিত্ব তো শুধুমাত্র বিজেপির নয়, পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সঙ্গে পুরো বেঙ্গলি ডায়াসপোরা, যারা শুধু পশ্চিমবঙ্গের বাইরে থাকেন এমন নয়, ভারতবর্ষের বাইরেও যারা আছেন, ভোটার লিস্টের নাম আছে যারা, তারা একদিনের জন্য দুদিনের জন্য এসেছে শুধুমাত্র ভোট দিতে, এবং উৎসব হয়েছে পৃথিবী জুড়ে। হুমায়ুন কবির আজকে বলেছেন যে যারা গোমাংস খান তারা সেটা দীর্ঘ কয়েক দশক ধরে, কয়েক শতক ধরে খেয়ে আসছেন, তাদের অধিকার, তিনি রাস্তায় নামবেন, আন্দোলন করবেন এটা নিয়ে, অধিকার রক্ষা। আমরা কি করতে পারি? তারা তাদের কাজ করে। গণতান্ত্রিক দেশ, কেউ যদি বলে আমি মূলো খাবো খাবে, কেউ যদি বলে আমি গোমাংস খাবো খাবে, আমি আটকাবো কি করে? জোর করে তো বন্ধ করা যায় না। কেউ যদি বলে আমি শুয়োরের মাংস খাবো, প্রকাশ্যে খাবো, খাবে। তাদের সরকার স্লটার হাউস গুলো বন্ধ করার যে নোটিফিকেশন দিয়েছে, বেআইনি স্লটার হাউস চলবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশের পরে বড় চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন, সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। এবারে পুরসভার ওয়েবসাইট থেকে মেয়রের ছবি সরে গিয়েছে। স্বাভাবিকভাবেই জল্পনা উঠেছে যে মেয়র কি সরে যাচ্ছেন। আগামীকাল একটা মান্থলি অধিবেশন ছিল, সেই অধিবেশন না, এই প্রশ্ন আমাকে করছেন কারণ এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করতে হবে। এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে করতে হবে, ডিজে বাজাতে বাজাতে করতে হবে, ভালোবেসে করতে হবে, কাছে গিয়ে করতে হবে, চোখে চোখ রেখে করতে হবে। যে প্রশ্নগুলো তৃণমূলকে করা উচিত, দুর্ভাগ্যের বিষয় বছরের পর বছর সাংবাদিকরা সেই প্রশ্নগুলো আমাদের করে যাচ্ছে। এবার তো শেষ করুন। দাদা, আপনাকেই প্রশ্ন করতে হবে, কারণ হুমায়ুন কবির বলেছেন যে রাস্তায় যদি নামাজ পড়া না যায় তাহলে রাস্তায় দুর্গাপুজোর প্যান্ডেলও করা চলবে না, তার বিরুদ্ধেও তিনি কিন্তু আন্দোলন করবেন। হুমায়ুন কবির, রাস্তায় নামাজ পড়া না গেলে রাস্তায় পুজোর প্যান্ডেল করা চলবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে যে আকবর, বাবর, হুমায়ুনরা যে কাজ 300, 400, 500 বছর আগে করে গিয়েছিল, আবার নতুন করে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো বন্ধ তারা করে দেবে। আমার মনে হয় না বিষয়টা এমন সহজ। পাবলিক কিন্তু ছাড়বে না, খুব রেগে আছে, আর সবকিছু নিয়ন্ত্রণ রাজ্য সরকার করতে পারবে না, বিপদে পড়বে সবাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিজে বাজানোর নিদান দিয়েছিলেন, আজকে সেই কেসটা আজকে কোর্টে উঠেছিল। কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে নির্দেশ দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন না যতদিন নাই তদন্ত শেষ হচ্ছে, এবং তদন্তে তাকে সব রকম সহযোগিতা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, আমরা ওর বিষয়ে খুব একটা কথা বলতে আগ্রহী। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি, আপনি 4 মে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত আপনি গিয়ে একবার
অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। উনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ দুপুরে। আমরা ওনার তো সময় নেই, ব্যস্ত মানুষ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি গ্রিন করিডোর করে, কোনো অসুবিধা হবে না, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছে। উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর কেউ নেই। এটাই না, বাংলাই তো বললাম, আমি তো কোনো উর্দুতে বলি। সরকার মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়ার, তো মাদ্রাসার সঙ্গে বন্দে মাতরমের সম্পর্ক কি? এই ভুলই তো কংগ্রেস করেছিল। এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই তো ভারতবর্ষের সর্বনাশ হয়েছিল। যদি 1937 সালে কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত না করতো, তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই খণ্ডনের পক্ষে ছিলেন না। তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে পর্যন্ত বলেছিলেন যে কবিগুরুকে বলুন গান্ধীজির সঙ্গে কথা বলতে, আমি একমাত্র বাঙালি কর্মসমিতিতে, বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস না তাড়িয়ে দিত, তাহলে উনি সেদিন দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি জাতি তত্ত্বে বিশ্বাস করি না, আমি একটাই দেশ চাই, তাহলে দেশটা টুকরো হতো না। এখানে তো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। নিজামের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে, আজকে হায়দ্রাবাদের ছাত্ররা এবং বিভিন্ন কলেজে যখন কংগ্রেসেরই তারা হয়ে যারা আন্দোলন করতেন, তারাও তো বন্দে মাতরম ধ্বনি দিয়েছে। অসুবিধা কোথায়? কংগ্রেস তো সারা জীবন ছাত্র নেতাদের দিয়ে স্লোগান দিল, মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম। তাকে নিয়ে তো বিতর্ক কেন? জোর করে আমরা চাপিয়ে দিচ্ছি না। তবে ওর কিছু কিছু মানুষ বলে, इस देश में अगर रहना होगा वंदे मातरम कहना होगा। আমার একটা প্রশ্নের সঠিক সোজা জবাব দেন। নমস্কার, এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট, কিন্তু তার সঙ্গে নীতি শিক্ষাও দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের 31শে জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ অভিষেককে, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক, ন্যূনতম 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। রক্ষা কবচ দিলেও নীতি শিক্ষাও দিয়েছেন। তখন যখন এই নির্দেশ দেওয়া হয়েছে, যখন রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, কি কি বললেন দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের 31শে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ যেমন দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তার আগে যে পর্যবেক্ষণ বিচারপতি একেবারে ক্ষুব্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই শালীনতা নিয়ে, সেই মন্তব্য নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। রক্ষা কবচ 31শে জুলাই পর্যন্ত দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছু শর্ত রাখলেন এবং সেই শর্তের মধ্যে বিদেশ যেতে পারবেন না, বিদেশে যাওয়ার আগে অনুমতি নিতে হবে, বা তদন্তে সহযোগিতা করতে হবে, নোটিশ পাঠাতে হবে 48 ঘন্টা আগে, এই সমস্ত শর্ত রাখলেন। কিন্তু তার আগে, এটা হচ্ছে আরামবাগে 29শে এপ্রিলের আগে, দ্বিতীয় দফার ভোটের আগে, আরামবাগে গাড়ির ছাদে দাঁড়িয়ে যে হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন, পর্যবেক্ষণে মন্তব্য করেছিলেন যে একজন তৃণমূল সাংসদ, একজন জনপ্রতিনিধি, তিনি কিভাবে এ ধরনের হুঁশিয়ারি দিতে পারেন। অমিত শাহ এসে যেটা বারবার বলেছিলেন, তোলাবাজ, সিন্ডিকেট, দুর্নীতি, ধর্ষক যারা, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু একজন প্রধানমন্ত্রীর নাম না করে বা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে তিনি জল্লাদ বলেছিলেন, আরো অনেক কিছু বলেছিলেন, সেটা শোনাবো তোমাদের দর্শকদেরকে।
একেবারে সেইখান সঙ্গে থেকেই- থাকো, শুনিয়ে নি দর্শকদের ঠিক সেদিন কি বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। অয়ন, রাজনৈতিক নেতাদের এহেন মন্তব্য, ভাষার মর্যাদা নিয়ে সরাসরি প্রশ্ন উঠে যায়। একেবারে জনসমক্ষে এইভাবে মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তো প্রশ্ন তুলেছেন সৌগত ভট্টাচার্য, বিচারপতি, হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য, যে একজন জনপ্রতিনিধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার গুরুত্ব অনেক বেশি, কিন্তু কেন এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন হয়তো ভোটের আগে তো খুব উত্তেজনা ছড়ায়, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে হয়তো বলে ফেলেছেন। তারপরেও সৌগত ভট্টাচার্য, বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে অনড়। যে আপনি কি মনে করেন যে একজন জনপ্রতিনিধি এই রকম মন্তব্য কখনো করা উচিত? আপনি কি মনে করেন যে একজন জনপ্রতিনিধি একজন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্বকে এইভাবে আক্রমণ করতে পারেন, এই রকম হুঁশিয়ারি দিতে পারেন, এরকম জল্লাদ বলতে পারেন? বিচারপতি সৌগত ভট্টাচার্য বারবার এই প্রশ্ন তুলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে অয়ন একবার নয়, মানুষ উত্তেজনাবশত বলে ফেলেছে জনসমক্ষে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার এহেন মন্তব্য করেছেন। ফলতায় তিনি মন্তব্য করেছেন নির্বাচনী প্রচারে গিয়ে। শোনাই দর্শকদের, সঙ্গে থাকো অয়ন। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। অমিত শাহ এসে বলছে তৃণমূল কে সব ঘুষ যাও अंदर, नहीं तो उल्टा करके सीधा कर दिया जाएगा। কে বলছে? গুজরাটের গুন্ডা। আমি খালি বলেছি যদি সৎ সাহস থাকে 4 তারিখ অমিত শাহ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। অয়ন, যে মন্তব্য বিচারপতি করলেন যে 4 মে যদি ফলাফল অন্যরকম হতো তাহলে তো আরো অনেক কিছুই হতে পারত। সেইখান থেকেই তো প্রশ্ন তুলছেন যে আইন শৃঙ্খলার বিষয়, এটা হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়। এই যে মামলাটা হয়েছে সেটা এই আরামবাগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, বিতর্কের পরিপ্রেক্ষিতে, কিন্তু ফলতাতেও যা বলেছেন সেটা খুব প্রচ্ছন্নভাবে হুমকি, প্রচ্ছন্ন হুঁশিয়ারি, এবং সেইখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যর প্রশ্ন, পর্যবেক্ষণ, মন্তব্য যে যদি 4 তারিখে অন্যরকম ফল হতো তাহলে কি হতো? তাহলে কি গোটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়তো, খুন হতো, রক্তপাত হতো? এই রকম ভাবেই বিচারপতি আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু তারপরেও তাকে রক্ষা কবচ দিয়েছেন এবং তদন্ত চলবে। এই মন্তব্য নিয়ে তদন্ত চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আবেদন করেছিলেন রক্ষা কবচের জন্য, সেই রক্ষা কবচ পেলেন, কিন্তু তদন্ত চলবে। এবার রাজ্য কিভাবে তদন্ত চালাবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ফলতাটাও এর সঙ্গে জুড়বে কিনা, যেটা আমরা শোনালাম, সেই বিষয়গুলো এখন নজরে রাখবো আমরা, কারণ তদন্তে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ধন্যবাদ অয়ন। কথা বলছিলাম নিউজ 8 অয়ন ভট্টাচার্যের সঙ্গে।